পরীক্ষা দিয়েছি 2022 থেকে যদি ধরি, আমি এই 21শে ডিসেম্বরে হয়তো ফর্ম ফিল আপ হয়েছে। তো 21শে ডিসেম্বরে 2021শে ডিসেম্বরে যদি পড়া শুরু করে থাকি, আমার জয়েনিং হয়েছে 31 ডিসেম্বর 2025। পরীক্ষা হতে তো 1.5-2 বছর সময় লেগে যায়, মোরালেস টাইম ফ্রেম আমরা সবাই করি। তো এতদিন এই মোটিভেশনটা ধরে রাখা কিন্তু চাপ। নোটিফিকেশন আসে না, এটা একটা বড় জিনিস। এলেও কবে পরীক্ষা হবে, এখন যে কারেন্ট নোটিফিকেশন আছে বোঝা যাচ্ছে মার্চে হয়তো পরীক্ষা আমাদের হবে, জুন জুলাইয়ে যদি পরীক্ষা। সবাই কি ডাব্লিউবিসিএসই করছো না আরও পরীক্ষা? ব্যাংকিং ডব্লিউসিএস অন্যান্য আমার ক্ষেত্রে যেমন ছিল যে শুধু ডাব্লিউবিসিএসটাই দিচ্ছি। তাতে কি হয় যে যেমন তুমিও ব্যাংকিং দিচ্ছ, তাহলে একটু সিলেবাস আলাদা হয়, ওখানে প্যাটার্ন আলাদা, এখানে প্যাটার্ন আলাদা। সেম প্যাটার্নে পরীক্ষা দিলে একটু সুবিধা হয়, যেমন ব্যাংকিং, এলআইসি এগুলো যদি দেওয়া হয়, এদিকে ডাব্লিউবিসিএস এর সাথে পিএসসি বাকি পরীক্ষা খুব মনে হয়। হ্যাঁ মানে সামনে আমার আইনডিও আছে, ক্লার্কশিপ আছে, একদমই, হ্যাঁ। তো পিএসসি হোক কি এসএসসি হোক, সিজিএল সিএইচএস এর দেওয়া হয়, সিজিএল দেওয়া হয়, সিজিএল আর রেলের এনটিপিসি দেওয়া হয়। এনটিপিসি দেওয়া হয়। তো এই সেম প্যাটার্নে থাকলে একটু সুবিধা। মানে আমার জন্য যেমন আমাকে একটু অন্য কিছু ভাবতে হয়, কারণ আমি শুধু বিসিএসই ভেবে গেছি। হ্যাঁ, এবার 2022-এর মেন্স হয়ে যাওয়ার পর আমি পিএসসির যত পরীক্ষা হয় সব দিয়েছিলাম, কিন্তু ততদিন অবধি আমি অন্য কিছু আর ভাবিনি। কারণ সবার কাছে একটা ইউ নিড আ ভেরি স্ট্রং ভাইব, মানে আমি বিসিএস হব কেন, বা আমি চাকরি সবাই করতে চাই, ঠিক আছে, কিন্তু করার কারণটা যদি খুব স্ট্রং হয় তাহলে মোটিভেশনটা লং টার্মে ধরে রাখা যায়। কারণ মোটিভেশন এখানে সাইকোলজিক্যাল অপশনাল আছে, সব বাংলা মানে সাইকোলজিতে আমরা মোটিভেশন বলে পড়ি। মোটিভেশন কিন্তু শর্ট টার্ম গোলের জন্য মোটিভেশন দরকার, লং টার্মের জন্য যেটা কাজ করে সেটা ইন্সপিরেশন। যদি ইউ হ্যাভ আ ভেরি স্ট্রং ওয়াই উইথ ইউ, যে কেন আমি করতে চাই, তাহলে 2 বছর হোক 1.5 বছর হোক কোনোটাই খুব একটা ইম্প্যাক্ট করে না। যদি মানে সাস্টেন করতে পারো, জার্নি, কোনো প্যাসিভ ইনকাম যদি কারোর কিছু থেকে থাকে, যদি বাড়ি থেকে হেল্প পাওয়া যায় তো খুব ভালো, আদারওয়াইজ কোথাও পড়িয়ে বা কিছু করে যদি প্যাসিভ ইনকাম একটা পাওয়া যায়, তো 2 বছর হোক 1.5 বছর হোক সেটা সমস্যা হয় না। মানে আমি চাইতাম পরীক্ষা যাতে নাই হয়, মানে প্রিলিমস হয়েছে, আমি চাইতাম যাতে রেজাল্ট না বেরোয়, মেন্স যতদিন খুশি দেরিতে হোক। কারণ স্যার জানে, মানে আমি দিনে প্রায় 14-15 ঘন্টা টিউশন করি, আমার পড়ার টাইমটা অতটা ছিল না। আমি চাইতাম যত পরে রেজাল্ট বেরোলো না, সেটা মেন্স দিয়ে দেওয়ার পর চাইতাম কালকেই রেজাল্ট বেরিয়ে যায়। কিন্তু মানে প্রিলিমস আর মেন্সের গ্যাপটা আমারও সুবিধা হয়েছে, মাঝে 1-1.5 বছর সময় পাওয়া গেছে। তো এই যদি রিজনটা খুব স্ট্রং থাকে চাকরি পাওয়ার, এই চেষ্টা, মানে আমি যেটা করে গেছি, আমি নিজেকে অ্যাকাউন্টেবল রাখতাম যে আমি যদি না পাই কি হবে, না পাওয়ার ভয়টা আমার বিশাল ছিল। এই ভয়টা যদি থাকে যে আমি না পেলে কি কি খারাপ হতে পারে, তাহলে দেখবে যে ওই লং টার্ম প্রিপারেশনে অনেক হেল্প করে। মানে আমার পড়ার ইন্সপিরেশন বলো, মোটিভেশন বলো, যাই ছিল, সেটা হলো আমার মা বাবা যাতে একটু ভালো থাকে, বান্ধবী যেভাবে হেল্প করে গেছে সেটা যাতে ঠিকঠাক থাকে, এই জিনিসগুলোই আমাকে মোটিভেট করে গেছে। যেটা যেহেতু ডেইলি একই জিনিস আমি দেখে থেকেছি, তাই আমার মোটিভেশনটা লং টার্ম চলেছে। তো সবার কাছে ওই রিজনগুলো যদি থাকে, তাহলে তো জার্নিটা আজ না হোক কাল আলটিমেটলি সবাই যে পরীক্ষাই দাও, যদি নিজের প্রতি অনেস্ট থাকা যায়, তো ওই পিডিএফ এর নাম চলেই আসবে, আজকে না হলেও একদিন তো চলেই আসবে। মানে যদি যেটা পাওয়ার থাকে, মানে যদি সেটা তোমার নিজের হয়, নিজে যদি অনেস্ট থাকো, তাহলে দেরি হতে পারে কিন্তু আসবে। আমি লাকি, তাই হয়তো এক্সিকিউটিভের র্যাঙ্ক 1 চলে এসছে, মানে যতজনের নাম এসছে পিডিএফ এ, আমি সবারই বলছি আমরা কোথাও গিয়ে একটু লাকি, তাই আমরা পেয়ে গেছি। কারো কেউ হয়তো একটু পিছিয়ে পড়েছে বলে গ্রুপ এডিতে তাদের নাম আসে না। যারা আসেন সে আরও ট্রাই করবে, সে হয়তো আবার পরের বছর তারা, কিন্তু এরকম নয় যে ভাই ঠিক আছে হলো না, তার চলো ঠিক আছে, এরকম নয়। বা ও অনেক দিন পরীক্ষা হচ্ছে না, চলো তারা একটু পড়াশোনা করবে, এরকম নয়। প্রতিদিন ভাবতে হবে আমার নেক্সট মান্থে আমার পরীক্ষা আছে, বা নেক্সট উইকে পরীক্ষা। আরও বেটার হয় যদি নেক্সট উইকে হয়, তোমরা নিজেরা করো না, নেক্সট উইকে পরীক্ষা হবে, তোমরা যেভাবে পড়ো নর্মাল টাইমে কি সেভাবে পড়া হয়?
নিশ্চয়ই সেভাবে হয়। তাহলে এই যে যেমন টাইম অনুযায়ী এরা ক্লাসে শুরু করে দেবে, ক্লাস 10:30 থেকে আরো টাইমের মধ্যে এরকম করলে মুশকিল। যেটাই করবে সেটা মানে একটা সিস্টেমেটিক করতে হবে। যদি মানে কনস্ট্যান্ট না রাখতে পারো পড়াশোনাটা, প্রতিদিন যদি আধ ঘন্টা করে পড়ো সেটাও রেগুলারলি করতে হবে। যে আমার আধ ঘন্টা বেশি টাইম নেই, মানে আধ ঘন্টাই করবো। এই ধরনের স্ট্রাকচারটা আপনি যদি বলেন যে শুরু করেছেন এই লং জার্নিটা, প্রথম শুরু করলেন শেষ পুরো যদি ওদেরকে বলেন সেটা হবে। আমি যে শুধু সাবজেক্ট দিয়ে শুরু করলেন, কত ঘন্টা করে যদি পড়তে, এই রকমের যদি স্ট্রাকচারটা ওদেরকে প্রোভাইড করেন প্রিলিমস পর্যন্ত, তারপরে আফটার মেন্স পর্যন্ত, আফটার মেন্স ইন্টারভিউয়ের জন্য এই স্টেজগুলো যদি ওদেরকে করেন। আমি যেহেতু শুধু WBCS দিয়েছি তাই আমাকে বাকি জিনিস নিয়ে অত ভাবতে হয়নি। তো যারা WBCS এর ক্যান্ডিডেট আছে জানো যে প্রিলিমসে আমাদের 75 মার্কস হিস্ট্রি জিওগ্রাফি থেকেই থাকে, 50 মার্কস তো হিস্ট্রি থেকেই রয়েছে, 25 হচ্ছে ইংলিশে রয়েছে, আর বাকি 25 পলিটি ইকোনমি। ডিরেক্ট 25 কোশ্চেন, এখন আর 25টা কোশ্চেন আর আসে না পলিটি ইকোনমি, কখনো বেশি কম এটা হবে না। কিন্তু 100টা কোশ্চেন আমরা জানি যে হিস্ট্রি জিওগ্রাফি আর ইংলিশ মিডিয়ামে 100টা প্রশ্ন হয়। এবার একটা কথা আছে যে হিস্ট্রি যা প্রিলিমস তার এরকম একটা কথা আছে, হিস্ট্রিতে এতটা পড়তে হয়। তো আমার পড়া আমি শুরু করেছিলাম হিস্ট্রি দিয়ে। আমি শুরুতে ইনস্টিটিউটে ভর্তি হয়েছিল, স্যার জানেন, তো সেখানেই পড়া শুরু। তারপরে হচ্ছে পরবর্তীকালে সেখানে আর কন্টিনিউ হয় না, কিন্তু বিভিন্ন টিচারদের সাথে পরিচয় থেকে গেছে, তো হিস্ট্রি দিয়েই পড়াটা শুরু হয়েছে। আমি রাজীব স্যারই পড়াতো। রাজীব স্যার এখানে, হ্যাঁ এখানে পড়া। রাজীব স্যার ওখানে পড়াতো, রাজীব স্যার বলে স্যার। তো পরবর্তীকালে ইউটিউব থেকেও তাদের ভিডিও দেখেছি। আমি যেমন লক্ষ্মীকান্ত পড়ি, আমি জানি না এই বইয়ে কি আছে, স্যারের যা PDF ছিল আমি ওইটুকুই পলিটি জানি, তার বাইরে জানি না। সেটা আমার দুবার ইন্টারভিউ দিয়েছি, দুবারই হয়েছে। তো সেরকম যে রিসোর্স, অনেকে বলে যে আমি, অনেকে আছে আমি চিনিও তাদের, হিস্ট্রিতে তারা 2, 3, 4টে করে বই পড়েছে। এবার অনেক কিছু পড়ে নেবো, তাতে কি হয় যে আমাদের কনফিউজ হয়ে যাবো আমরা, টু মাচ অফ ইনফরমেশন। যখনই পড়া শুরু করবো, আমি যেটা করেছি, আমি হিস্ট্রি যখন পড়েছি আমি হিস্ট্রি পড়ে গেছি। মানে আমার কাছে WBCS ম্যানুয়াল বলে একটা বই ছিল নিতিন সিংহানিয়া স্যারের, খুব পপুলার বই ওটা থেকে আমি পড়া শুরু করেছি। তো যতদিন না হিস্ট্রি শেষ হয়েছে আমি হিস্ট্রি পড়ে গেছি। যখন হিস্ট্রি শেষ হয়েছে তারপর জিওগ্রাফি শুরু করেছি। জিওগ্রাফিও আমার কাছে কোনো বই নেই, আমি কোনো বই পড়িনি। যা পড়েছি মানে আমি যা পড়েছি তোমরা যদি সেটাই পড়তে চাও, দেখবি ইউটিউবে ইন্ডিয়ান আর ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির প্লেলিস্ট আছে অভিজিৎ স্যারের, ওই জিনিসই আমি পড়েছি। স্যারেরও সব ক্লাস ইউটিউবে রয়েছে, মানে আমার কাছে যা PDF আছে সেগুলো ইউটিউবেই রয়েছে। তো সাবজেক্ট ওয়াইজ আমি পড়েছি, আর সবার স্ট্র্যাটেজি আলাদা। আমি আগে প্রথম গুরুত্ব দিয়েছি হিস্ট্রিকে, তারপর জিওগ্রাফি পড়েছি। পলিটিটা শুরু থেকেই ভালো লেগেছিল। তো আমার ঘরে একটা এরকম আর্টিকেলের চার্ট লাগানো ছিল, ঠিক দরজার বাইরে ছিল। যতবার ওইখানে ঢুকতাম বেরোতাম আমি একবার করে দেখতাম, আমি আর্টিকেল সব মনে ছিল। মানে আমার পেপার 5 যেটা হয় পলিটি ইকোনমি, ওটাতে এবছর আমার 174 কি 176 এরকম মার্কস আছে, 200 নম্বর। মানে আমার পেপার 3, 4, 5, 6 এর মার্কস অনেক বেশি, অ্যাভারেজের থেকে অনেক বেশি, আমার 646 আছে। ওই 4টে পেপার মিলিয়ে, মানে পেপার 3, 4, 5 আর 4, 5, 6 মিলিয়ে 646 আছে। এবার নিজেদের স্ট্রেংথটা বুঝতে হবে। আমি যেমন হিস্ট্রি জিওগ্রাফিটা অনেকটা পড়েছি, মানে এখন অবধি আমি যা জানি হিস্ট্রি জিওগ্রাফি আর পলিটি যা জানি সেটা 2022-এর প্রিলিমসের আগে যেটা পড়েছিলাম সেটা। মানে পড়তে হয় পড়ছি, ওই ব্যাপারটা আমি কখনো পড়িনি। যে মানে কারণ আমার কাছে পড়ার টাইমটা খুব কম ছিল, তো যখন যেটা পড়েছি সেভাবেই পড়েছিলাম, পরে আর পড়তে না। পিরিয়ডিক্যালি রিভাইজ দেওয়া আলাদা ব্যাপার, যে সময় কিছুদিন বাদে রিভাইজ দিবেন, কিন্তু যখন পড়েছি সেটাই পড়ে গেছি। আমি যখন পলিটি পড়েছি, তো এখনো অবধি যা জানি সেটা হচ্ছে ওই 22-এর, পরে কিন্তু 23-এর প্রিলিমসে আমি কিছু পড়ে যাইনি, শুধু এখন ফার্স্ট হয়ে গেছি বলে লোক বলবে যে এখন বলছি। কেন 22-এর মেন্স ছিল আমাদের অক্টোবরে, 2022 মেন্স হয়েছিল 2023-এর অক্টোবরে, আর প্রিলিমস হয়েছিল মানে 22 ডিসেম্বর কি 23 ডিসেম্বর জায়গায় ছিল। কারণ ওই একটা কথা বলেছিলাম যে আমার বাড়ির কন্ডিশনটা আপডেট করাটা খুব দরকার ছিল।
22-এর মেন্স দিয়ে আমি বুঝে গেছিলাম আমি পেয়ে যাব। তো তখন আমি কি করেছিলাম, আরো পড়ানো বাড়িয়ে দিয়েছিলাম। 23-এ খুব একটা পড়তে পারি। তো অনেকেরই মনে হয় যে আমার প্রিপারেশন হয়তো ঠিকঠাক হয়নি, আমি কি এবার পরীক্ষা দেবো, পড়া হয়নি, এবারটা স্কিপ করি। যে কোনো এক্সামের ক্ষেত্রে হতে পারে, আমি এমনি ইন জেনারেল বলছি। তো 2022 পরীক্ষা যদি আমি ভাবি, 2022-এর মেন্স আই ওয়াজ এট দ্য পিক অফ মাই প্রিপারেশন। ওর থেকে ভালো আমি কখনো পড়ি। 2022-এ আমার র্যাঙ্ক ছিল 38 হয়েছিল, আমি রেভিনিউ সার্ভিসে আছি এখন। কিন্তু 2023-এ আমি মেন্স রেজাল্ট বেরোনোর 1.5 মাসের মধ্যে আমাদের মেন্স ছিল। তো আমি সেই সময় ভাবছিলাম এবার আমি কী করবো, অত পড়াই নি, আমি কমপ্লিটলি আউট অফ টাচ। কিন্তু ওই যে আমরা নিজেরাও জানি না যে কী আছে সামনে। তো আমার 23-এর পরীক্ষা 22-এর থেকে অনেক ভালো হয়েছে। 22-এ আমার পেপার 3, 4, 5, 6-এর মার্কস ছিল হচ্ছে 495 কি 500 কি 505 এরকম। সেখানে এবার ছিল 640। তো ওই ভয় পেয়ে থেমে গেলে চলবে না যে পরের বার ভালো করে দেবো। হয়তো এই পরের বারটা কোনোদিন আসবেই না, এবার যদি না হয়। এবার গিয়েই হয়তো দেখা যাবে যে মানে অত ভালো প্রিপারেশন না থাকা সত্ত্বেও আমাদের পরীক্ষা ভালো হয়ে যেতে পারে। এটা আমার ক্ষেত্রে হয়েছে। কখনোই ওই ছেড়ে দিলে চলবে না যে এবারটা ছেড়ে দিই, বা এই ফর্ম ফিল আপ করতে হয় করে দিলাম। আর প্রিপারেশন শুরু হয় ফর্ম ফিল আপ করার দিন থেকে। যেদিন আমি ফর্ম ফিল আপ করছি, অনেকেই আছে আমরা একে ওকে দিয়ে ফর্ম ফিল আপ করিয়ে দিই। তো ফর্ম ফিল আপটাও একটা প্রসেস। যতক্ষণ ধরে ফর্ম ফিল আপ করা, সেটাও প্রিপারেশনের প্রসেস। মানে WBCS এর জার্নি আমাদের অনেক কিছু শেখায়। আলটিমেটলি অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসে গিয়ে আমরা যা ফেস করবো, এই জার্নি থেকেই সেটা শুরু হয়। এর পড়তে পড়তে তোমার এমনি ধৈর্য শিখে যাবে কাকে পড়ে, এতদিন ধরে তোমার পরীক্ষা হবে। বাকি আমি সেন্ট্রালের এক্সামের কথা বলছি না। আর স্যার যেটা বললেন মেন্সের সময় আমি কি করেছি, দেখো প্রিলিমস হোক মেন্স হোক মক টেস্ট দেওয়া খুব জরুরি। আমি প্রচুর মক দিয়েছি। ফ্রিকোয়েন্সিটা মানে কটা করে? আর সেটাই আমি ওটাই বলতে যাচ্ছিলাম, আমি নিজেও জানি না কটা মক দিয়েছি। তাও মানে এত মক দিয়েছি আমি জানি না। আচ্ছা, আর পার্সেন্টাইল কতর মধ্যে রাখতে হবে অ্যাপ্রক্স? এইটা দেখো মানে কত পেতে হবে সেটা তো ইয়ার টু ইয়ার ভ্যারি করে দেয়। না না, আমি পার্সেন্টাইল বলছি, মানে পার্সেন্টাইল ওয়ান মকের পার্সেন্টাইল, মানে বাকিরা তো দিচ্ছেই অবভিয়াসলি। তো আমাকে কতর মধ্যে রাখলে অ্যাপ্রক্সিমেট মানে আউট অফ 200 আমি কত পাবো? না না, মানে বাকিরা যেটা দিচ্ছে সেই তুলনায় আমার কতটা এগিয়ে আছে সেইটা পার্সেন্টাইল যেটা হয়। সেটা তো তোমার উপর ডিপেন্ড করছে যে তুমি নিজেরটা মানে কম্পেয়ার করতে পারছো। ওর মধ্যে তুমি কম্পেয়ার করবেই এই জায়গাটা তো না স্যার, মানে Dice দেখায়, situation প্রত্যেকটা মকের পার্সেন্টাইল দেখায়। তুমি সেটা কোথা থেকে করছো তাহলে তুমি ধরো মানে তুমি কোনো ওয়েবসাইট থেকে দিচ্ছ, তুমি টেক্সট বুকের মক দিচ্ছ। টেক্সট বুকের মকে এবার নাম্বার অফ পার্টিসিপেন্ট যা আসবে তার উপর তোমার পার্সেন্টাইল হিসেবে হবে। আমি কলেজ স্ট্রিট থেকে বই কিনে মক দিই। এক্স্যাক্ট মানে বাড়িতে, মানে অফলাইন। হ্যাঁ, আমি অনলাইন মকও দিয়েছি, আমি এবার ফেসবুক থেকে দিইনি। কেন যে অ্যাপগুলো অল ইন্ডিয়া লেভেলের এক্সাম কভার করে তাদের থেকে পিএসসি মক না দেওয়াই ভালো। অনলাইন কার থেকে নেবো? জোর করে আছে, আমি যেমন দিয়েছি G1 বলে একটা আছে, টেলিগ্রামে পাবে। হ্যাঁ, WBCS অ্যাসপিরেন্ট বলে একটা আছে, টেলিগ্রাম চ্যানেল আছে, ওরা 20টা করে মক নেয়। এবার ওখানে তোমাকে পার্সেন্টাইল দেখায় না, তোমার মার্কসটা শুধু দেখিয়ে দেয়। আর মানে অফলাইন কোনো সেন্টার ভেন্ডারের মক কপ দিতে হবে না, তুমি যদি দাও তো ভালো, যত মক দেবে তোমারই ভালো। না? বেসিক্যালি আমার ব্যাপারটা কি, মানে ব্যাংকিংও আমার কিছু নম্বরের জন্য আটকে আছে। এইবারও যেমন ব্যাপারটা হলো আমার 77 দরকার, আমি 76.50 পেয়েছি, তো 0.50 জন্য কেটে গেছে। তো ব্যাংকিংও হচ্ছে না, এদিকটাও পুরোটা হচ্ছে না, ওইটাই সমস্যা হয়ে গেছে। ওইটা কি করে দেখো ব্যাংকের এক্সাম বছরে অনেক কটা ব্যাংকের এক্সাম হয়। হ্যাঁ, মানে আমি মেন্সে তোমার যাচ্ছি জায়গায় কিন্তু থাকলে মেন্সে আমি আটকে পিএসসি যাচ্ছি। এক্সাম দিতামই না আমি পিএসসি কারণ আমি কেন পিএসসি এক্সাম দেবো? আমি সারাদিন দেওয়া হচ্ছে রিজনিং করবো, ইংলিশ করবো, ম্যাথস করবো, হয়ে যাবে। না হচ্ছে না, তো মেন্স থেকে তো আটকে যেতে পারবে। হ্যাঁ তুমি, হ্যাঁ তাহলে এবার তোমাকে মকের ফ্রিকোয়েন্সি বাড়াতে হবে বা যত সোর্স পাও। মানে এই জায়গাতে আমি একটু প্রিভিলেজ যে আমি জানি না আটকে যাওয়ার ফিলিংসটা কিরকম। মানে আমি আটকাইনি বলে আমি নিজেকে প্রিভিলেজ মনে করি। মানে মানে আমি জীবনে প্রচুর ফেল করেছি, পিএসসির কাছে এসে আমি দুবার হয়ে গেছে। মানে আই মোর কোয়ালিফাইড টু টক অ্যাবাউট ফেলিয়ার দ্যান সাকসেস। 2022 অব্দি প্রচুর ফেল করেছি লাইফে বিভিন্ন জায়গায়। এবার ওই মানে তোমারটাই যদি বলি, আমি 2018-এর গেটে ফেল হই, 2019-এর গেট ফেল হই, আমার বিটেক করা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং। 2020-তে আমি গেট কোয়ালিফাই করি উইথ AIR 191।
এমটেক করার কথা ছিল, তো যদি লকডাউন না হতো তো আমার এইসব দিকে আশাই হতো যে আমি এমটেকই করতাম। ওই যে দুবার আমি 2018 2019 আমি পাইনি গিয়ে, 2020-তে পেয়েছি। আমি আলাদা কি করেছি, আমি 2-3টে সেন্টার থেকে মক দিয়েছি, মানে গেটের যে সেন্টারগুলো এখানে রয়েছে, মেডিজি আছে, পানি ইনস্টিটিউট আছে, গেট ফোরাম আছে, বিভিন্ন জায়গা আছে, তো আমি সারাদিন মকই দিতাম। মানে আমার কাছে তো আমার তো পড়া, আমার 2018-19 আমি যা পড়েছি, তো 2020-তে আমি আলাদা কিছু করছি না। মানে তুমি ধরো ম্যাথস যা পড়েছো সেটা তুমি তো একই জিনিস করছো, তাহলে মক বাড়িয়ে দাও। না কারণ আমার আমার মনে যেতে হয়, মানে বেসিক্যালি আমার কোনো ফাইন্যান্সিয়াল সেক্টরে যাওয়ার ইচ্ছা নেই, পুরোপুরি ফাইন্যান্সিয়াল সেক্টরে। তো রেভিনিউ সার্ভিসটা আমার চিন্তা খারাপ লাগবে তোমার ফাইন্যান্সিয়াল সেক্টরে যাওয়ার ইচ্ছা, তুমি পলিটি ক্লাসটা কেন করছো? না, এই রেভিনিউ সার্ভিস বা এগুলো আছে এখানে, তো এই ব্যাপারটা আলাদা, তুমি যতদিন অত কিছু করবে তোমার অনেক দিন হয়ে যাবে, ঠিক আছে? ফাইন্যান্সিয়াল সেক্টর এখানে ঢুকেই গিয়ে তুমি কোনো বিশাল কিছু ফাইন্যান্সিয়াল সেক্টরের মধ্যে ইনভলভ হয়ে যাবে সেরকম কিছু না। ঠিক আছে, তোমার ঢোকার পর ট্রেনিং হবে, তোমার ডিস্ট্রিক্ট অ্যাটাচমেন্ট হবে, এসব হতেই অনেকটা। একমাত্র যদি জিএসটিতে পাও, কমার্শিয়াল ট্যাক্সে পাও, তুমি রেগুলার ওরকম কাজের মধ্যে থাকবে। আদারওয়াইজ এক্সাইজ বা স্ট্যাম্প ডিউটিতে আমি যেমন এডিএসআর হিসাবে আছি এখন, স্ট্যাম্প রেজিস্ট্রেশনে আছি, সেরকম কিছু নেই। আর তুমি আদৌ সেটা মানে শুধু রেভিনিউ জন্যই যদি তুমি ডাব্লিউবিসিএস দাও, তাহলে তুমি জানো না তুমি কোন ফিল্ডে পাবে। তুমি রেভিনিউ সার্ভিস নাও পেতে পারো, তুমি ফুড সাপ্লাইজ পেতে পারো, কোঅপারেটিভ পেতে পারো, লেবার পেতে পারো, এমপ্লয়মেন্ট পেতে পারো। তুমি চুজ করবে না, তোমাকে কোনো ডিপার্টমেন্ট আর দিলেও যেরকম বলবে মানে আমি যেমন এবছর, যেহেতু আমি আগেরবার রেভিনিউ সার্ভিস পেয়ে গেছি, আমাদের যেটা চয়েস শিট থাকে, আমি শুধু এক্সিকিউটিভের পাশে একটা পজিশনে অফ করেছি। ওই একটাতেই চাই বলতে গেলে তোমাকে একটাতেই অফ করতে হবে, বা তোমাকে রেভিনিউ সার্ভিস ফার্স্ট প্রেফারেন্স দিতে হবে। সেই ক্ষেত্রে মার্কসটা বিশাল লাগবে তুমি রেভিনিউ সার্ভিসে শুরুতে দিকে রেখেছো। মানে আমি তোমার জায়গায় থাকলে, এত ক্লোজ থাকলে আমি সারাদিন মন দিতাম, ইউটিউবে সারাদিন অঙ্ক দেখতাম, ক্লাস দেখতাম, আমি মন দিয়ে যেতাম। মানে হাফ মার্কস মানে তো আমার আজকে হতে পারে, কালকে হতে পারে। এমন নয় যে আমি 10 মার্কসের জন্য পাইনি, আমি হাফ মার্কসের জন্য পাইনি। আমার প্রথমবারের গেট হয়নি 0.2 মার্কস, 43.9 পেয়েছিলাম, 44.1 কাটা হচ্ছে। এবারে আপনাদের কথা বলতে কোথায় তো ওই মানে মকের ফ্রিকুয়েন্ট। আচ্ছা, এবার বুঝতে পারছি তুমি কেন পার্সেন্টাইলের কথা জিজ্ঞেস করছো, ওই মকগুলোর জন্য। তো এই তোমাকে নাম্বার অফ মক বাড়াতে হবে। মানে আমি যেমন এই 2-3 বছর যতদিন পড়েছি, আমি কিন্তু শুধুই পড়েছি, আমি না পুজোয় বেরিয়েছি, না আমার একটু খারাপ লেগেছে। কারণ আমি এক্সিকিউটিভই হতে চেয়েছি বা ডাব্লিউবিসিএস হতে চেয়েছি। তারা মানে আমার প্যারেন্টস সার্ভিস এখন হচ্ছে রেভিনিউ সার্ভিস, তো সেটাও খুব ভালো সার্ভিস। আমি ডাব্লিউবিসিএস হতে চেয়েছি, তো না আমার কখনো খারাপ লেগেছে। আমার সামনে লোক মজা করলেও আমার খারাপ লাগেনি, কারণ আমি জানি আমি একটা এত বড় এক্সাম চলেছি। আর প্লাস আমার কাছে পড়ার টাইম খুব কম, তো বন্ধুদের সাথে ঘুরে বেড়ানোটা আমাদের সময় নষ্ট। আর মানে আমি টিউশন পড়াতাম, স্যার কথা বলতে বলেছি, মানে যেদিন ছুটি মানুষের সেদিন তো আমার বেশি পড়া। শনি রবিবার আমি সকাল 6:30টায় পড়াতে বেরোতাম, রাত 10:30 অবধি পড়া রাখতো, বাড়িতে আসতাম 7:30। ইভেন এই সার্ভিসে ঢোকার আগের শনিবার অবধিও আমি তাই করেছি। তো আমি আমার পড়ার টাইমটা হলো রাত্রিবেলা আর রাস্তায়। এবার যেহেতু পিএসসি পড়া, মানে তোমার কথা এখানে বলছি না, যেহেতু প্রচুর আমাকে সাবজেক্ট করতে হবে, সব বইয়েরই পিডিএফ হয়, পিডিএফ আমরা নোটস বানিয়ে নিতে পারি। এখন আমার পার্সটা অনেক হালকা, আগে পার্স অনেক ভারী থাকতো, কারণ আমাদের প্রচুর নোটস থাকতো, ছোটো ছোটো কাগজ থাকতো। আমি এরকমও দিন গেছে, আমি বাসে এরকম 2-4টে কাগজ বার করে দিয়ে পড়াতে গিয়ে, যারা হিস্ট্রি আমরা পড়েছি জানি আমরা, মারাঠা, অ্যাংলো মাইসোর ওয়ার, ওই টাইমে যত পিটি হয়, পিটির কাগজ ছিল আমার কাছে, ডেট ওয়াইজ লেখা থাকতো। ওর জন্য আমি আর বাড়িতে কখনো সময় দিই, আমি তো জানি আমি পকেটে আসে, আমি এমনি বার করে পড়ে দেবো। তো কিভাবে পড়বো, কতক্ষণ পড়বো, কতক্ষণ পড়ার কথা স্যার বলেছিলেন, এটা সবার আলাদা। মানে আমি চেয়েছিলাম যে আমি 26 বছর বয়সে প্রিপারেশন শুরু করছি, আমার কাছে না হওয়ার কোনো স্কোপ নেই, তো যেভাবে হোক আমাকে করতে হবে। তো আমি যেভাবে হওয়ার মতো করেই নিজেকে তৈরি করেছি।
আমি পলিটি কোনোদিন বাড়িতে পড়িনি, যেহেতু পিডিএফ আছে আমি টিউশন পড়াতে গিয়েই পড়েছি। ইকোনমিক্স আমি নিতিন সিংহানিয়া স্যারের যে সবুজ রঙের বই আছে ইন্ডিয়ান ইকোনমি বলে, আমি পড়াতে যেতাম, ওটা হাতে নিই। আমি পলিটি ইকোনমি বাইরেই পড়েছি, বাড়িতে শুধু হিস্ট্রি জিওগ্রাফি পড়েছি। প্রিলিমসের কথা যদি বলি, আর মেন্সের টাইমটা আমরা জানি, এর জন্য আমি একটা কথা বললাম যে 2022-এ প্রিলিমসের আগে যা পড়েছি হিস্ট্রি জিওগ্রাফি পলিটি, আমার এখনো যা জানি ওই 22-এর পড়া। কারণ একবার প্রিলিমস দেওয়ার পর আমাদের আর সময় থাকে না। ইংলিশ বাংলা 400 নাম্বার লিখতে হবে, অপশনাল 400 নাম্বার লিখতে হবে, 800 নাম্বার লেখার মতো বিশাল ব্যাপার। কারণ আলটিমেটলি গ্রুপ এবি সার্ভিসে যারাই আসছে, ওই ডেসক্রিপটিভ রাইটিং ছাড়া কেউ আসছে না। পেপার 3, 4, 5, 6 এর মার্কস গড়ে সবার সমান আছে। যতজন ইন্টারভিউ দিচ্ছে বা মেন্সে যতজন অ্যাপ্লাই করেছে, অ্যারাউন্ড 60-70% স্টুডেন্টের একই মার্কস আছে। যে 10%, 5% আলটিমেটলি গিয়ে চাকরি পাচ্ছে সেটা লেখার জন্য। তারপরে প্রত্যেকদিন যে নিয়ম করে লেখা পড়া, অপশনাল হোক বা ইংলিশ বাংলা হোক, সেইটা করতে গিয়ে আর হিস্ট্রি জিওগ্রাফি পড়ার সময় অতটা থাকে না। মানে আমি পুরোটাই আমার রেসপেক্টে বলছি, এটা অবশ্য যে কোনো অ্যাসপিরেন্ট একই কথা বলবে যে এতটা লিখতে হবে, তখন আর পড়ার সময় থাকে না। কারণ টাইম ম্যানেজমেন্টটা বড় জিনিস। আমরা অপশনাল যদি ধরো 40 মার্কসের 5টা কোশ্চেন লিখতে হয়, তো কতটা লিখবো না লিখবো, কতক্ষণ ধরে লিখবো, এগুলো সব আমাদেরই প্ল্যান করতে হবে। আমি অপশনালের যদি বলি এটা 40 মার্কসের কোশ্চেন, সেটা আশা করি যে কোনো সাবজেক্টের জন্য একই হবে। প্রথমবার যখন লিখবো হয়তো ওই কোশ্চেনটা লিখতে আমার 30 মিনিট, 35 মিনিট, 40 মিনিট লেগে গেছে। কিন্তু একই জিনিস বারবার লিখতে লিখতে আমরা দেখবো যে 2-3 মাস পর ওই জিনিসটা আমার 15-16 মিনিটে 20 মিনিটের মধ্যে হয়ে গেছে। পরীক্ষার হলে 15 মিনিট যে আগে সময় পাওয়া যায়, তখনই হচ্ছে পুরো ডিসাইড করে নিতে হবে আমি কোনটা কি লিখবো, কতটা লিখবো। কারণ আমি সাইকোলজির ক্ষেত্রে বলতে পারি বা অ্যানথ্রোপোলজির ক্ষেত্রে বলতে পারি, যাদের অপশনাল থাকে, মানে বাকিদের জন্য তাই হবে। পেন তো ওঠানো যায়, পেন ওঠানো মানে সময় নষ্ট। তাহলে পড়াটা ওভাবেই করে রাখতে হবে যে আমি ভেবে 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 অপশনাল লিখবো, ওরকম করলে কিন্তু সময় নষ্ট। কারণ হচ্ছে তো যারা পাচ্ছে তারা নিজেদের প্রতি একটু ব্রুটাল, নিজের ইমোশন হোক যা কিছু হোক তার প্রতি একটু ব্রুটাল, যে মানে ওই খুনি মানসিকতাটা এখানে লাগে। কারণ কম্পিটিশনটা বিশাল, এবার কাট অফ যদি দেখো তো বিশাল। মানে আমি এরকম ক্যান্ডিডেটও চিনি, রেভিনিউ সার্ভিসেই আছে, আমাদের সাথেই আছে। এমসি কিন্তু 600 মার্কস আছে, সে কোয়ালিফাই করে। ইডব্লিউএস ক্যান্ডিডেট, তার মানে 800 নাম্বারের যে ডেসক্রিপটিভ আছে কতটা ভাইটাল ছিল। দাদাও শুধু এক্সিকিউটিভের জন্য অপ্ট করেছিল, কতটা ভাইটাল হয়ে যাচ্ছে লেখাটা। কেন বিশেষ করে একটা কথা বলি, হিস্ট্রি জিওগ্রাফির মার্কস যদি পেপার 3 মার্কস ভাবি, যতজন চাকরি পাচ্ছে সবাই 160-এর উপর পেয়ে গেছে। পলিটি ইকোনমি সবাই পেয়ে গেছে। বিশাল মানে 2022-এর মেন্সের কোশ্চেনটা পলিটি ইকোনমি একটু কঠিন আসছে, বিশেষ করে ইকোনমিক্সে 23টা চলে আসছে। তো সবাই একই রকম মার্কস পাওয়া আছে। তো ফ্যাক্টর যেটা হয়ে যায়, ডিফারেন্সটা করে দেয় হচ্ছে আমাদের লেখা। তুমি কতটা ভালো লিখবে সেটা কমপ্লিটলি তোমার উপর, তুমি কতটা ভালো করে রেখেছো। বলছি ডেসক্রিপটিভ লেখার ক্ষেত্রে এটা কি ম্যাটার করে, মানে কতটা আমি লিখলাম নাকি কি মেটেরিয়াল লিখলাম সেটা ম্যাটার করে? দেখো তোমার আনসার যদি ভালো হয় সেখানে এমনি লেন্থ বড় হয়ে যাবে। তুমি সব ইনক্লুড করছো, ফ্লো চার্ট বানাচ্ছ, ডায়াগ্রাম দিচ্ছ। যদি এরকম কারোর থেকে থাকে, মানে আমি আমার তরফ থেকে বলি, সাইকোলজি অপশনাল তরফ থেকে, যে মানে সব কিছু ইনক্লুড করতে গেলে তো আনসার বড়ই হয়ে যাবে, দুবারই পারে তো হয়েই যাবে। তো তোমার যেমন পেজ আছে, পিএসসি পেজগুলো একটু চওড়া হয়, একটু ছোট হয়, মার্জিন দিয়ে আর একটু ছোট হয়ে যাবে। ওরকম 2-2.5-3 পেজ তো হয়ে যাবে একটা ভিতরে। তো এবার 20 নাম্বারের প্রশ্ন সেরকম আমরা পাই না, শর্ট নোটে পাই, বা এমনি 20+20, ধর 5-এর এবি 20+20 এরকম দেওয়া আছে। সেই ক্ষেত্রেও যেন সমস্ত ইনফরমেশন থাকে, কম্প্যাক্ট হয় আনসার। মানে 2022-এ যদি আমি সাইকোলজি পেপার 1 ভাবি, গ্রুপ বি কোশ্চেন কোনো ডাইরেক্ট কোশ্চেনই ছিল না। পেপার 1 বা পেপার 2 আমার খেয়াল নেই, খুব সম্ভবত পেপার 2 বোধ হয়। গ্রুপ বি কোনো ডাইরেক্ট কোশ্চেন ছিল না, কোশ্চেনটা খুব কঠিন ছিল। অ্যাকচুয়ালি পেপার 2-তে যা পড়েছি, মানে কোনো এরকম স্পেসিফিক মডিউল বা চ্যাপ্টার বলতে পারবো না, অনেক কটা জায়গা থেকে নিয়ে লিখতে হতো।
সেটা কিন্তু মানে তোমরা গুগল করতে পারো, ভালো কনসেপ্ট একটা নেচার আর নার্চারের কন্ট্রোভার্সি, কোনটা আমাদের উপর বেশি ইম্প্যাক্ট করে, নেচার না নার্চার। তো নেচার নার্চার আমি যখন লিখেছিলাম, আমি বেরিয়ে ম্যামকে বলেছিলাম যে আমার থেকে যার কাছে পড়েছি স্যার স্মিতা ম্যামের কাছে, যে আমার থেকে ভালো হয়তো কেউ লেখে না এই নেচার নার্চার কন্ট্রোভার্সিটা, কারণ অনেক কনসেপ্ট, অনেক কটা চ্যাপ্টার মিলিয়ে আমি পেপার লিখেছিলাম। এবার এগুলো কিন্তু বসে ভাবিনি যে কি লিখবো, মানে ওই ফ্লোতেই এটা বেরিয়েছে, যেহেতু এত লিখে রেখেছি, আগে এতবার লিখেছি, এতবার পড়েছি, আমি সবচেয়ে বেশি যদি কোনো সাবজেক্ট পড়ে থাকি তো আমার অপশন সবচেয়ে বেশি পড়েছি, আর বাংলা, কারণ আমি বাংলায় খুব দিই, এই দুটো আমি বিশাল পড়েছি। তো এই লিখতে লিখতেই চলে আসছিল যে আচ্ছা ওই কনসেপ্টগুলো এর মধ্যে ইনক্লুড করে দিলে হয়। তো সে যার যেই সাবজেক্টই থাকে পড়াটা ওভাবেই করা উচিত, যে জবে থেকে পড়ছো এইভাবেই পড়ো যে তুমি মেন্স দেবে। আর ডিফিকাল্টি তো আসবেই, হয়তো যদি কালকেই পরীক্ষা এসে যায় বা বলে দিলে এক সপ্তাহ বাদে পরীক্ষা, বলেই দিতে পারে এক সপ্তাহ বাদে পরীক্ষা, হবে না, জাস্ট বলছি যে ওই সময়টা না ঘাবড়ে না যাওয়াটাই উচিত, কারণ অ্যাজ অ্যান অফিসার তুমি জানো না কালকে কি আসবে তোমার জন্য, আজ অফিসে গিয়ে কি ফেস করবো কেউ জানে না, সেই লড়াইটা তো এখান থেকেই শুরু হবে। তুমি WBCS বলো, UPSC বলো, প্রিপারেশনটা কিন্তু পরীক্ষার পরে চাকরি জীবনে যা যা ফেস করবো আমরা সেগুলোর জন্য আমাদের তৈরি করবো এই জার্নিটা, কারণ এই জার্নিটা সাস্টেন করা ইজি না। অনেককে আমি দেখেছি ছেড়ে দিয়েছে। আমি স্যারের ওখানে যতজন মিলে আমরা ভর্তি হয়েছিলাম, আমি একমাত্র হচ্ছে যে কন্টিনিউ করেছি, আমি আর আমার দুই বান্ধবী আছে যারা এখন ওখান থেকে রয়েছে, যারা কন্টিনিউ করেছে, বাকি সবাই ছেড়ে দিয়েছে। মানে ছেড়ে দেওয়াটাই হচ্ছে 90% লোক ছেড়েই দেবে। আর একটা কথা, মানে সেই স্যারের সাথে এখন কন্ট্যাক্ট নেই, যে জিওগ্রাফি স্যারের কথা বলছেন, এটা কথা বলতো ইউটিউব ক্লাসও পেয়ে যাবে, যে পিএসসি পেছনে যদি কেউ পড়ে থাকে, পিএসসি কাউকে খালি হাতে করে করা না। একটা সময় আসবে যে সব, মানে আমি 2022-এর মেন্স দিয়েছি, তারপরে আমি ফুল এসআই দিয়েছি, মিসলেনিয়াস দিয়েছি, ক্লার্কশিপ দিয়েছি, 2023-এর WBCS দিয়েছি, আমি সব কটা ক্লিয়ার করেছি। ফুল এসআই তো ধরো রেজাল্ট বেরোবে, ওটাতে আমি 100-তে 100ই পাবো, ওরকমভাবে পরীক্ষা দিয়েছিলাম। মানে পিএসসি তো আমাকে কিছু না কিছু দেবে, কিন্তু যেটা দরকার সেটাই পার্সিভিয়ারেন্সটা দরকার। ঠিক আছে হবে, মানে খারাপ হওয়াটাই এক্সপেক্টেড, খারাপটা ভেবেই তৈরি। আর আমি একটু ভয় পেতাম যে না হলে কি হবে, এই ভয়টা যদি থাকে যে কোনো এক্সামের জন্য হতে পারে, যে না হলে কি খারাপ হবে আমার সাথে বা আমাদের সাথে। আমার প্রিপারেশনটায় আমি ছিলাম না, আমার মা বাবা ছিল আর বান্ধবী ছিল। তো অনেক ব্যাপার, সে হচ্ছে যে না পেলে এদের ভরসাগুলো কি হবে। তো নিজেকে অ্যাকাউন্টেবল রাখতে হবে কাজের কাছে, তাহলে দেখবে ফাঁকিটা কম হবে। কেন তো ভাস্ট সিলেবাস, বা আমি ভাস্ট সিলেবাস কথা বারবার বলছি, এত কিছু করতে হয়, এত কিছু জানতে হয়, সেখানে কন্টিনিউ করাটা খুব মুশকিল। রেগুলার নিউজ পেপার পড়ার ইম্পর্টেন্স পড়েন, কিন্তু তাও ওরা তো সবাই তো সমান না, ওভারঅল কীরকম হওয়া উচিত, এটা খুব একটা ইম্পর্টেন্ট নাকি জানতে পারেন। হ্যাঁ, নিউজ পেপার পড়া খুবই দরকার, সেটা যাই পড়ো, ইংলিশ পড়ে বাংলা পড়ে, কারণ মানে আমি সময় পেতাম না বলে নিউজ পেপার পড়তাম না, কিন্তু আমি সব খবর জানি, কি হচ্ছে না হচ্ছে জানি, প্লাস ওই নিয়ে ইন ডেপথ আমি অন্য জায়গা থেকে জোগাড় করে নিতাম যে কী হচ্ছে। মানে যদি আমি এখন এই যদি কী বলি, ধরো ট্রাম্পের ট্যারিফ পলিসি বলি, রোজ রোজ পেপার মানে আমার কাছে মনে হতো যে আমার তো সময় নেই, আমি পেপার পড়বো। আমি কি করতাম, ওয়েট করতাম 1 মাস 1.5 মাস, নিশ্চয়ই কোনো ইউটিউব চ্যানেল আছে যারা ওটা নিয়ে ডিসকাস করবে, আমি রাস্তায় ওটাই শুনে নিতাম, ওই যে পয়েন্টগুলো থাকতো স্ক্রিনশট মেরে নিতাম, হোয়াটসঅ্যাপে আমার নিজের একটা, সবারই নিজের নাম্বারে একটা চ্যাট থাকে, আমি ওখানে এগুলো লিখে নিতাম। কিন্তু যে নিউজ পেপার পড়া ডেফিনেটলি উচিত, কারণ তোমার এই ফ্লো, লেখার ফ্লোটা তৈরি হবে, কারণ নিউজ পেপার রিপোর্ট তো আমাদের আছে, বাংলা ইংলিশ দুটোতেই, মানে নিউজ পেপার রিপোর্টও আছে, প্রতিবেদনও আমাদের লিখতে হয়, তাহলে জানা উচিত যে কীভাবে হচ্ছে, কী হচ্ছে, মানে লেখাগুলো হয় কীভাবে, কী কী পয়েন্ট কনসিডার করা হয়। মানে 2022-এর সময় মনে আছে, আমাদের যে সিডিএস ছিলেন জেনারেল বিপিন রাওয়াত, যে হেলিকপ্টার ক্র্যাশে মারা যায়, আমি ওটা নিয়ে যে রিপোর্ট রাইটিং তৈরি করেছিলাম, সেটা আমি পেপার থেকেই তৈরি করেছিলাম। পেপারটা আমি, তুমি যেভাবে খুশি করতে পারো, হাতে দিয়েও করতে পারো, পিডিএফ থেকেও করতে পারো, আমি হচ্ছে যে জাস্ট
গুগল করে নিতে, মানে পেপার যে একেবারেই আমি পড়ি না সেটা ভুল কথা, মানে আনন্দবাজার অনলাইনের এডিটার বাদে সবচেয়ে যদি বেশি কেউ আনন্দবাজার পড়ে থাকে সেটা আমি রাস্তাঘাটে সারাক্ষণই একবার করে গুগলে গিয়ে করলেই আনন্দবাজার.com চলে আসে, সব খবর আমি দেখতে পাই। পেপারটা পড়া একটা তো কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য গুরুত্বপূর্ণ। নেক্সট যদি আমরা পেপার 4 দেখি, মানে সায়েন্স অ্যান্ড টেকনোলজির পার্টটা, 2022-এর কোশ্চেন যদি দেখা হয় ইউপিএস থেকে প্রচুর কোশ্চেন আসে। এই জিনিসগুলো মানে পেপারে যদি তুমি কি বলবো যে অ্যালার্ট থাকো কি চলছে, তাহলে অনেকটা সুবিধা হয়ে যাবে। আর কারেন্ট অ্যাফেয়ার্সটা খুব ডাইসি একটা জায়গা, মানে কদিনের পড়বে, মানে পেপার একটা তো পড়া উচিত রেগুলার, যে তুমি জানো সেটা হচ্ছে যে নিউজ পেপার থেকে তুমি চারিদিক থেকে অ্যাওয়ার, ইকোনমিক সেক্টরে কি হচ্ছে, পলিটিক্যাল সেক্টরে কি হচ্ছে, তুমি চারিদিক থেকে অ্যাওয়ার, কারণ তুমি জানোই না তোমাকে ইন্টারভিউতে কি প্রশ্ন করা হবে, তুমি ভেবেও জানো না এমন প্রশ্ন করে দেওয়া হবে, কারণ আমার ক্ষেত্রেই দুবারই এরকমই হচ্ছে, ভেবেই যায়নি এইসব জিজ্ঞেস করা হয়। তাহলে একটা তো ইন্টারভিউর জন্য তুমি তৈরি হচ্ছে, আমার না যে মেন্সের রেজাল্ট বেরিয়ে গেছে 20 দিন বাদে ইন্টারভিউ, আমি এখন নিউজ পেপার পড়া শুরু করবো, তখন তো সম্ভব না, বুঝতেই অসুবিধা হয়ে যাবে আমি কি করবো না করবো। যদি এডিটোরিয়াল পড়তে শুরুতে অসুবিধা হয়, একটু কঠিন করে লেখা আছে, প্রথম নিউজ পেপার যখন শুরু করছো এই অ্যাক্সিডেন্টের খবর দিয়ে শুরু করো না, অ্যাক্সিডেন্ট হচ্ছে, ডাকাতি হচ্ছে, এই খবর পড়েই শুরু করো, যাতে পড়ার ফ্লোটা তৈরি হয়, তার থেকে বড় কথা লেখাটা তৈরি হয়। তারপরে ধীরে ধীরে এডিটোরিয়ালে যাবে, এডিটোরিয়াল আমি বুঝতে পারছো না, এখন দাঁড়িয়ে বুঝতে না পারার কোনো ইয়ে নেই, কারণ সবার জন্যই ইউটিউব রয়েছে, যে কোনো খবরেই আমরা ইউটিউবে কি পেয়ে যেতে পারি, এখানে বুঝতে পারলাম না দেখি, তাহলে এরা তো আরো ইন্ডিয়ান বোঝাবে। আমরা ইউপিএসসি প্রচুর হচ্ছে যে ইউটিউব চ্যানেল আছে, তারা এই ডেইলি নিউজ পেপার রিডিং, হ্যাঁ এরা সবাই নন পলিটিক্যাল মধ্যে আছে, মোটামুটি আছে, কিন্তু যারা পড়তে চায় তারা আছে। তো সেখান থেকে আমরা করতে পারি। আর নিউজ পেপার হঠাৎ করে অল অফ আ সাডেন আজকের থেকে আমি 10 দিন পর পরীক্ষা ইন্টারভিউ শুরু করবো, অসুবিধা। আর ইংলিশের লেখার জন্য বাংলাতে অতটা দরকার না হলে ইংলিশে নিউজ পেপার রিপোর্ট রাইটিং করার জন্য কিন্তু পেপার থেকে পড়া দরকার। এখনো অবধি সেরকম কিছু আসেনি যে তুমি রেগুলার নিউজ পেপার না পড়লে ইংলিশে লিখতে পারবে না, কিন্তু ইউ নেভার নো কালকে কি আসতে চলেছে, এখানে পিএসসি প্রতিনিয়ত প্যাটার্ন চেঞ্জ হচ্ছে, তো আমি পড়েই যাইনি এরকম একটা জিনিস হচ্ছে, হয়তো শুনিই নি। তো ছোট ছোট নিউজ পেপার শুধু পড়বে না, একটা জিনিস করতে পারো যে খুব ছোট ছোট রিপোর্টও লিখতে পারো, ঠিক আছে, যে পড়ে নিলাম, নিয়ে নিজে 4-5 লাইন লিখে নিলাম, তাহলে একটা জিনিস তৈরি হবে যে কাউকে নিয়ে ধরো চেক করিয়ে নিলাম, যার কারোর চেক করার নেই তার ChatGPT এসে চেক করে দেওয়া যায়, ঠিক আছে, ওখানে দিয়ে তুমি গ্রামাটিক্যাল এরার বলে সব কিছুই দেখে নিতে পারবে। গ্রামার লি বলে একটা অ্যাপ আছে, সেখানে লিখে দেওয়ার পর ওরা হচ্ছে সব ঠিক করে দেয়, যে ইভেন দাড়ি কমাও ওরা বলে দেয় কোথায় দিতে হবে না হবে। তাই নিউজ পেপার পড়াটা ওই হ্যাবিটের মধ্যে রাখতে হবে, যেটা ডিসিপ্লিন লাইফস্টাইল চায়, মানে উইদাউট ডিসিপ্লিন এখানে সাস্টেন করা মুশকিল। আর তোমাদের কোনো প্ল্যান আছে? আমার জিকে পার্টটা ভীষণই মানে ছড়াছড়া, মানে অত জিকে ম্যানেজ করতে পারছি না। আর জিকে মানে আমি সিএটা বাদ দিই, কারেন্ট অ্যাফেয়ার্সটা বাদ দিই, শুধু স্ট্যাটিক জিকে। হ্যাঁ, স্ট্র্যাটেজিকে এত কিছু। এবার স্ট্যাটিক জিকেতে যদি আমরা দেখি আমার কম করে মানে কিছু না পড়লেও না, এরকম করলেও 10-12টা টপিক হয়ে যায়। এবার এটা দিনে বা সপ্তাহে একটা ডেডিকেটেড টাইম রাখো পড়ার জন্য। হ্যাঁ মানে এবার যেমন ন্যাশনাল পার্ক, এইটা তো খুব কমন প্রশ্ন, আমাদের মেন্স হতে পারে, প্রিলিমস হতে পারে, সেটা জিকের মধ্যেই আমাদের পড়া। ডান্স ফেস্টিভ্যাল এগুলো প্রত্যেক বছরই প্রশ্ন আসে। ডেট যেগুলো আছে, থিম দিয়ে প্রশ্ন খুব কম আসে, কিন্তু ইম্পর্টেন্ট ডেট তো আসে।